অফ নাকি অন? অফ। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তের গাইডলাইন সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে যুক্ত হয়েছে একটু অবশ্যই জানাবা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে ভাইদেরকে জানাবা। তোমাদের সাথে লাইভে আসার কিছু কারণ আছে, কিছু উদ্দেশ্য আছে, সেই জিনিসটা নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটাও একটু জানাবে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। উপরে ডেসক্রিপশন দেখেই বুঝতে পারতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য যা যা করতে হবে, গাইডলাইন সেশন। এবং এই সেশনের মধ্যে তোমরা অনেকে হতাশা চলে গেছো, অনেকে কামব্যাক দেওয়ার যে একটা শক্তি, এনার্জি, সেটা পাচ্ছ না। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আর এই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো, এবং হচ্ছে ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে চলে আসছে, তাই না? একদম দেখতে দেখতে কিন্তু টাইমটা খুবই 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 কাছে চলে আসছে। এই লাস্ট মুহূর্তে এসে তোমার ভিতরে অনেক কিছু কাজ করতেছে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করি। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, এবং কে কোন জায়গা থেকে জয়েন হয়েছে একটু কষ্ট করে জানাবা। আমরা দুজনেই আছি তোমাদের লাইভ এই সেশনে, আমরা আমাদের জায়গা থেকে তোমাদেরকে সবকিছু বলার চেষ্টা করবো। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। প্রিয় ভাইরা, দেখতে পাচ্ছ তোমরা, আমরা হচ্ছে একটা নতুন হুডি পরে আসছি আর কি। যেটা তোমাদেরকে আমরা বলেছিলাম, ওয়াদা দিয়েছিলাম যে যে বা যারা আমাদের টার্গেট সি যে এক্সাম বেসটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নে বি, ডি এবং সি ইউনিটের যে এক্সাম গুলো হবে, ফাইনাল ফাইনাল যে এক্সাম গুলো হবে, সেই এক্সাম গুলোতে যারা ফার্স্ট হবে তাদেরকে আমরা হুডি পুরস্কার দিব। তো ইতিমধ্যে আমাদের কাছে হুডি চলে আসছে। হ্যাঁ, তোমাদের আগে আমরা পরে ফেলছি। দেখতে পাচ্ছ আমরা হুডি পরে আসছি আজকে ক্লাসের মধ্যে। এই হুডি গুলোই তোমরা যারা এক্সাম দেওয়ার পর ফার্স্ট হচ্ছ, তোমাদের বাসায় চলে যাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই, কাল পরশুর মধ্যে। এবং পাশাপাশি বলেছিলাম যারা ড্রিম বেচ এবং গোল্ডেন বেচের শিক্ষার্থী আছো তাদেরকে আমরা ক্রেস্ট পুরস্কার দিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো, সেগুলো আমরা নিয়ে আসছি। প্রিয় ভাইরা, আমরা তোমাকে সেগুলো দেখাবো সব এক এক করে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাস্ট মুহূর্তে আসলে করণীয় কি আমরা তোমাদেরকে সেটা একটু বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে ভাইরা? সবকিছুই ঠিকঠাক আছে আশা করি। আচ্ছা, অলরেডি হচ্ছে সবকিছু বলা শেষ। এখন আমরা আমাদের সামনের যে ধরনের প্রস্তুতি সময়টা কিভাবে নিতে হবে, আমরা হচ্ছে খুব খুব ভালো মতন বিস্তারিত আলোচনা করব। এবং আজকের এই লাইভ সেশন করার কয়েকটা উদ্দেশ্য হচ্ছে, তার মধ্যে অন্যতম উদ্দেশ্য হচ্ছে লাস্ট মুহূর্তে তোমরা অনেকেই হতাশায় চলে গেছো। হতাশাটা এরকম যে যা পড়তেছো সবকিছুই মাথা থেকে চলে যাচ্ছে, কোনো কিছু মাথায় থাকছে না। এবং হচ্ছে যা পড়তেছো কেন জানি বিপরীত ধর্ম, মানে হচ্ছে নেগেটিভ চিন্তা হচ্ছে। এত এত স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে, এত স্টুডেন্ট, তার মধ্যে আমি চান্স পাবো কিনা, মানে এটা পড়ার টেবিলে বসে এইভাবে করে ভাবো, কিন্তু পড়ার পৃষ্ঠাটা ওইখানেই থাকে। তো এইটার ক্ষেত্রে কি করণীয় বা কি করতে হবে এই জিনিসটা বলবো। প্রথমেই যদি বলি যে এই বছরের যে আবেদন, সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো, 2,30,000 মতো আবেদন হয়েছে। এবং হচ্ছে এখানে প্রত্যেকটা আসনের কথা যদি বলি, এ ইউনিট সর্বোচ্চ শিক্ষার্থী আবেদন করেছে। এ ইউনিটের পরে হচ্ছে এখানে বি ইউনিট, তারপরে সি, দেন ডি ইউনিট, তারপর সি ইউনিট। সবচেয়ে যদি যে ইউনিট গুলো আছে, এ বি সি ডি ইউনিট, 4টা ইউনিটের মধ্যে সবচেয়ে কম আছে হচ্ছে সি ইউনিটে। হ্যাঁ, সি ইউনিটে। আর প্রতিদ্বন্দ্বিতা যদি কথা বলি কম্পিটিশনের দিক থেকে, সবচেয়ে কম্পিটিটর হচ্ছে বি ইউনিটে। এখানে 99 স্টুডেন্টস লড়বে একটা আসনের জন্য। এখন প্রিয় ভাই বোন আমার, যেহেতু অনেকদিন ধরে পরিশ্রম করছো, অনেকদিন ধরে পড়াশোনা করে চলে আসছো, এখন আজকে হচ্ছে 23 ডিসেম্বর, মানে হচ্ছে 23 ডিসেম্বর। তো ভর্তি পরীক্ষা জানুয়ারি থেকে ধরে নাও যে জানুয়ারিতে পড়ার তেমন একটা সময় পাবা না। যারা হচ্ছে এ ইউনিট বা বি ইউনিটে, তারা তো এমনিই পাবা না। B2 B1 তোমরাও তেমন একটা সময় পাবা না। তার মানে ধরে নিচ্ছি টাইমটা আমার এই মাসেই আছে, মানে ডিসেম্বর মাসটা। এইটা যদি চলে যায় তাহলে আমার আর সময়টা নাই। তার মানে হচ্ছে অলরেডি আজকে থেকে ডাউনলোড, অনেকে ডাউনলোড করতে পারছে, অনেকে পারো না, বা ওয়েবসাইটের কোনো কিছু থাকতে পারে। তো ডাউনলোডটা শুরু হয়ে গেছে অ্যাডমিট কার্ডের। তো এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনসিস্টেন্ট জিনিসটা ধরে রাখা এবং স্থির জিনিসটা ধরে রাখা। মানে তুমি যে অ্যাডমিশন ক্যান্ডিডেট, তুমি যা পড়ছো
এই পড়ার ভিতরে নেগেটিভ কোনো চিন্তা ভাবনা ঢোকানো যাবে না। প্রথম কথা হচ্ছে এটা, মানে মনে হবে না, এটা করা যাবে না যে হচ্ছে যে আমার হয়তো হবে না, বা হচ্ছে এত এত স্টুডেন্টের মধ্যে আমি পারবো না, বা আমি এই যে যা পড়ছি এটা মাথা থেকে সরে গেছে, আমি তো মনে করতে পারতেছি না। এই যে একটা স্ট্রেস, একটা চাপ সৃষ্টি হচ্ছে নিজের মনের ভিতরে, এই চাপের জন্য তুমি নিজে থেকেই ভর্তি পরীক্ষার আগেই 10 জন 20 জন থেকে তুমি শিখে যাবে এমনিতেই। এই যে স্ট্রেস, এই জিনিসটা আসবে, হতাশা আসবে, স্বাভাবিক বিষয়, এটা একটা ন্যাচারাল প্রসেস, আসবে। কিন্তু তার মানে এইটা না যে আমি যখন হচ্ছে স্বপ্নের দিকে যাচ্ছি, আমার সামনে অ্যাডমিশন, তার আগে আমি এরকম হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি, তখন কিন্তু দেখা গেছে যে তোমার মাথা থেকে যা পড়ছিল সবই চলে যাবে। সেজন্য বলবো স্থির থাকতে হবে, পড়ার টেবিলে বসতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, তুমি যা পড়ছো সেটা হতে বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, জিকে হতে পারে, আইকিউ হতে পারে, যা পড়ছো, অ্যানালিটিক্যাল স্কিল হতে পারে, প্রবলেম সলভিং হতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, যেটাই হোক না কেন, যা পড়ছো ওই জিনিসগুলাকে এখন ধাপে ধাপে বিন্যস্ত করে একদম সাজানো গুছানো সিকোয়েন্সে তুমি হচ্ছে ওগুলো আবার রিভিশন দাও, সিলেক্টেড জিনিসগুলো খুব ভালো করে পড়ো, তাহলেই হবে। ঠিক আছে? তো আমি শুভ ভাইকে বলবো বাংলা এবং জিকে নিয়ে কথা বলার জন্য, তারপরে আমি আসতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি যদি একবারে শর্ট করে বলি, দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন সহজ হবে, এটা আমি আগেও বলেছি এবং সামনেও বলবো। এবং প্রশ্নপত্র তোমরা হাতে পাওয়ার পরে যখন পরীক্ষা দিয়ে বের হবা তখন মনে হবে যে প্রশ্ন সহজ হয়েছে। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গতানুগতিক প্রশ্ন করবে, আশা করি ব্যতিক্রম কিছু ঘটবে না, এটা মোটামুটি শিওর। তো এই বিশ্ববিদ্যালয়ে গত বছর যে প্যাটার্নের পরীক্ষাগুলো হয়েছে, মানে 99% শিওর যে ঠিক সেম প্যাটার্নে এবার পরীক্ষাটা হবে, সেই প্যাটার্নে পরীক্ষাটা হবে। মাঝে মধ্যে কিছুটা পরিবর্তন হতে পারে, কারণ এবারের সার্কুলারের মধ্যে কিছুটা পরিবর্তন যেহেতু আসছে, তার মানে ওনারা প্রশ্নপত্রের প্যাটার্ন হয়তো চেঞ্জ আসতে পারে। তার মানে এরকম না যে তার যে ধারা ছিল ওটা মানে উল্টা গিয়ে অন্যটা ধরবে, এরকম না, ওই ধারাই থাকবে। তোমাকে ওই ট্রিকি কোশ্চেন গুলো দিবে, তোমাকে অ্যান্সার করতে হবে। ট্রিকি কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য যে আমরা যেমন এক্সাম কোশ্চেন গুলো দিচ্ছি, তোমরা সমাধান করতেছো, যেমন কোশ্চেন গুলো থাকে এরকম। দেখো, যেমন বাংলাতে আমি একটা বলে দিই, বাংলাতে কোশ্চেন গুলো থাকবে এরকম কোশ্চেন। আমি বলে দিই প্রিয় ভাইরা, যে বা যারা ভর্তি পরীক্ষা দিবা, আমি বলে নিই, তুমি যদি মেরিট পজিশন তুমি যদি চাও, তুমি তো চান্স পাবা, এটা মোটামুটি শিওর, তুমি চান্স পাবা। চান্স পাওয়া আর মেরিট পজিশন, সম্মানজনক একটা মেরিট পজিশন নিয়ে আসা অনেক বড় তফাৎ। কেউ চান্স পাইছে 1012তম হয়েছে, 1012তম, আরেকজন মাত্র শুধুমাত্র 12তম হয়েছে। এখন কোনটা ভ্যালুয়েবল মনে হবে তোমার কাছে, কোনটা বেশি মেধাবী মনে হবে? অবশ্যই যে 12তম হয়েছে, যে 12তম তাকে মেধাবী মনে হবে, তাই না ভাইয়া? এটাই তো মনে হবে। এখন এই 12তম হইতে হলে তোমাকে যেটা করতে হবে, তুমি দেখবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজিটা সব সময় কঠিন আসছে। এরকম না যে কোন এক বছর সহজ হয়েছে পরের বছর কঠিন হয়েছে, এরকম না। এটা প্রতি বছরেই প্রমাণ পরীক্ষা দেওয়ার পর বের হয় ইংলিশটা একটু কঠিন হয়েছে, এরকম তুমিও বলবা হয়তো আগামীবার পরীক্ষা দেওয়ার পরে। এখন এই বাংলাতে 30 নাম্বার, তার মধ্যে গদ্য 12টা, পদ্য 12টা, একটা উপন্যাস, একটা নাটক। কোন শিক্ষা যদি এই 24টা আর 2টা 26টা পরে পরীক্ষা হলে আসতে পারে, তাহলে আমি চোখটা বন্ধ করে বলতে পারবো সে বাংলাতে 20 নাম্বার কনফার্ম। কয় নাম্বার? 20 নাম্বার কনফার্ম। আর 10 নাম্বার গ্রামার এবং মুখস্থ পাঠ থেকে আসবে। এখন তুমি যদি টপ পজিশন করতে চাও, আরে ভাই তুমি চান্স পেয়ে যাবা, তুমি এরকম না যে চান্স পাবা না, তুমি চান্সটা পেয়ে যাবা। তোমাকে টেকনিক একটা বলে দিচ্ছি, দেখো, বাংলা তোমাকে পারতে হবে, কারণ এই বাংলাতে যদু ভাই, কদু ভাই, রতন ভাই, সুমি ভাই, সব ভাই দেখবা তারা 25+ নাম্বার পাবে। কত প্লাস নাম্বার পাবে? 25+ নাম্বার পাবে। এখন তুমি আব্দুল করিম যদি 25-এর কম পাও, তাহলে তুমি এখান থেকে পিছিয়ে পড়ে যাচ্ছ, পিছনে পড়ে যাচ্ছ। তাহলে তোমাকে টার্গেট থাকতে হবে বাংলাতে যাতে তোমার থেকে নাম্বার কাটতে না পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে তোমার কাছ থেকে নাম্বার কাটতে না পারে, এটা তোমাকে মাথায় রাখতে হবে, মাথায় প্রথমে ঢুকে দিতে হবে। কারণ এখানে সব সিলেক্টিভ কোশ্চেন, বাইরে থেকে কোশ্চেন দেওয়ার সুযোগ নাই। আর দিলে একটা বা দুইটা, যদি বাইরে থেকে কোশ্চেন দেয় একটা বা দুইটা কোশ্চেন দিবে। এখন প্রিয় ভাই, তোমাকে 30-এর মধ্যে মানে টার্গেট থাকবে, তোমার লক্ষ্য একটাই, আমার কাছ থেকে যাতে বাংলাতে নম্বর কাটতে না পারে। কারণ যদু কদু মধু সবাই কিন্তু 30 নাম্বারের মধ্যে 28 পাবে, কেউ 29 পাবে, কেউ 27 পাবে কিন্তু তুমি রতন কিন্তু যদি কম পেয়ে যাও, তাহলে তুমি কিন্তু অলরেডি পিছিয়ে পড়ে যাবা। ওকে, এখন আসি। তো বাংলাতে গদ্য পদ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা,
সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তোমার হচ্ছে আমরা বলেছি কবি পরিচিতি ভালো মতো করতে হবে। ইভেন আমি একবারে হাতে হাতে ধরে ধরে আমাদের বেঁচে যে শিক্ষার্থী রিভিশন লাস্ট মুহূর্তে যে রিভিশন বেসটা আমরা চালু করেছিলাম এবং এখন আমরা রানিং আছি বেসটা, এই বেচের মধ্যে প্রত্যেকটা কবির যেই সাহিত্যগুলো আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আমি বারবার বলেছি যে এখান থেকে পরীক্ষা, এখানে পড়া ছাড়া পরীক্ষা দিতে আসেও না, এবং আমি ধরে দিয়েছি যে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে এবং বলে দিয়েছি। যেমন গত বছর একটা প্রশ্ন ছিল না এরকম যে সঞ্চয়িতা, সূচনা, তারপর হচ্ছে কি সঞ্চয়িতা, এগুলো কাদের, আমি বলে দিচ্ছি কোনটা রবীন্দ্রনাথের, কোনটা কাজী নজরুল ইসলামের, কোনটা কবি জসীমউদ্দিনের, সুন্দর মতো বলে দিচ্ছি। কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন ছবি আসবেই, করবেই, সাহিত্য পাঠ থেকে প্রশ্ন করবে। একবারে সাহিত্য পাঠগুলো পড়ায় ফেলছি এবং গদ্য পদ্য থেকে কিরকম প্রশ্ন আসতে পারে একবার হাতে ধরা শিখিয়ে দিছি, হাতে ধরে ধরে শিখিয়ে দিছি কিভাবে প্রশ্ন আসবে। আমি বলে দিচ্ছি কিভাবে প্রশ্ন আসতে পারে। আমি তোমাকে তো প্রশ্ন দিতে পারবো না, আমি তো তোমাকে বলতে পারবো না যে প্রশ্ন পরে পরীক্ষা প্রশ্ন আসবে, এরকম না। আমি তোমাকে প্রশ্ন সিস্টেম বলে দিছি, সিস্টেমটা তোমাকে বলে দিছি যে সিস্টেমের পরীক্ষা প্রশ্ন আসবে, তুমি অ্যান্সার করতে হবে। সিস্টেম কিরকম, মনে করে বলছে এই যে হার, কি বলছে হার, এই যে হার একটা শব্দ, এই হার শব্দটা, হার গলার হার, এই গলার হার শব্দটা কোন জায়গায় ছিল বলতে পারবা? কোন জায়গায়, কোন শব্দ মানে গল্পের মধ্যে আছে, এগুলো বলতে পারবা? কোন গল্পের মধ্যে হার শব্দটা আছে কি বলতে পারবা? এখানে দেখি তো বড় দেখি। পরে আরেকটা শব্দ আছে ডুমরু, কি বলছে ডমরু, এরকম শব্দটা, এই ডমরু শব্দটা, ডমরু মানে বাদ্যযন্ত্র আর কি, এই শব্দটা কোন গল্প বা কবিতার মধ্যে আছে কি বলতে পারবা? বলো দেখি, পারো কিনা। পাশাপাশি আরো একটা শব্দ আছে, তুগলুক খা, কি খা ভাইয়া? তুগলুক খা। এই তুগলুক খা, এই নামটা কোন গল্পের মধ্যে আছে? তার মানে তোমাকে আমি বুঝতে পারছি যে কিরকম প্রশ্নগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করতে পারে। তার মানে কি, তার মানে তোমাকে পড়তে হবে এরকম ভাবে যে একটা কবিতা থেকে, একটা গল্প থেকে একটা শব্দ বা একটা বাক্য উঠাই দিয়ে বলবে যে বলো এই বাক্যটা, এই শব্দটা কোন গল্পের মধ্যে আছে। এটা তো বললাম, এটা তো মোটামুটি কঠিন কোশ্চেন, যারা পড়াশোনা করছে তারা পারবে। এখন মনে করো এটা দিল না, মনে করে এটা দেয় নাই, পরীক্ষা দিতে পারে কিরকম জানো? পরীক্ষা দিতে পারে এরকম একটা কোশ্চেন, হ্যাঁ তোমার হচ্ছে একটা কোশ্চেন দিবে এরকম যে এরকম বলবে যে নেকলেস, কি বলছে নেকলেস গল্পের লেখককে, পরীক্ষা আসতে পারে। তোমার কাছে মনে হইতেছে আমার হাস্যকর কোশ্চেন, এগুলো কি আসবে? এত সহজ কোশ্চেন আসার সম্ভাবনা আছে? নেকলেস কি মানে, এটা কি পরীক্ষা আসার মতো কোশ্চেন? ছবিতে আসছে। আমি বলছি না, এই বাংলাতে অনেক শিক্ষার্থী 25 পায়, 28 পায়, 30 পায়। ইভেন গতবার আমাদের বেঁচে শিক্ষার্থীরা এরা 29 পায়, আমাকে স্টেশন দিয়ে বলছে ভাই 29 পাইছি, 29 পাইছি, একটা দাঁড়ায় নাই, বুঝছো, একটা সে দাঁড়ায় নাই, ওটা পায় না নাম্বার, বাকি যেগুলো দাঁড়াইছে সবগুলো উত্তর হয়ে গেছে। বুঝতে পারছো কেন বলি? কারণ এখান থেকে নাম্বার কাচ্চা নাম্বার, এখানে সাচ্চা নাম্বার, এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। তুমি সবগুলো পারবে ইনশাল্লাহ, গেল, হ্যাঁ এগুলো পারবা। হ্যাঁ হার, এই যে হার, তুগলুক খা হচ্ছে 82 গল্পের মধ্যে আছে, তাহলে মানে তুমি পারতেছো মোটামুটি। এখন নেকলেস গল্প কে লেখছে ভাইয়া? আবার বলছে যে তোমার একটা শব্দ আছে, একটা ফলের নাম আছে, মনে করো একটা ফলের নাম, অথবা তোমার একটা পরীক্ষা বলছে যে চিলে কোঠার সেপাই, চিলে কোঠার, এই যে দেখো চিলে কোঠার সেপাই, চিলে কোঠার সেপাই, এটা কার উপন্যাস? এই কার উপন্যাস বলছে? এটা চিলে কোঠার সেপাই কার উপন্যাস? আবার তোমাকে বললো বুবা কাহিনী, কি কাহিনী? বুবা কাহিনী, এই বুবা কাহিনী কার উপন্যাস তোমাকে বলছে। আবার তোমাকে বলতে পারে মন্দির, কি বলছে ভাইয়া? এই মন্দির এটা কার? এটা কার? অথবা তোমাকে বলতে পারে পুতুল নাচের ইতিকথা, কি নাচের ইতিকথা? পুতুল নাচের ইতিকথা। অথবা তোমাকে বলতে পারে যে পদ্মা নদীর মাঝি, কি বলছে? পদ্মা নদীর মাঝি, এটা কার লেখা? পদ্মা নদীর মাঝি কার লেখা? এবং এই সাহিত্য থেকে কার কি ছদ্মনাম পরীক্ষা আসতে পারে? যেমন পরীক্ষা আসতে পারে বীরবল, কি বল? বীরবল, এই যে বীরবল কার ছদ্মনাম? হ্যাঁ সেটা হচ্ছে প্রমথ চৌধুরী। কার ভাইয়া? প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে কি? বীরবল। তুমি জানো না? জানো। আবার বলো অনিলা দেবী, কি বলছে? অনিলা দেবী কার ছদ্মনাম? পরীক্ষা আসতে পারে কার ছদ্মনাম? অথবা বলতে পারে আবিদ, বলতে পারে মজলুম বা মাজলুম বলতে পারে তোমাকে। অথবা আধুনিক কবি কে ছিলেন? পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এগুলো সব আপনার পাঠ্য বই থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আর যদি বাহির থেকে কোশ্চেন দেয়,
যদি বাইরে থেকে কোশ্চেন দেয় তাহলে তোমার হচ্ছে একটা কোশ্চেন অথবা দুইটা কোশ্চেন বাইরে থেকে দিতে পারে, এটা তোমার ছেড়ে দিতে হবে, কারণ যে একটা বাইরে থেকে কোশ্চেন দিতে পারে যেটা তুমি পারবে না, এবং যারা হয়তো প্রশ্ন তারাও পারে না, বুঝতে পারছো? তাহলে বাইরে থেকে কোশ্চেন দিয়ে একটা দিতে পারে, এটা সবসময় দিয়ে থাকে, সবসময় দিয়ে থাকে, একটা দুটো কোশ্চেন দিয়ে থাকে। কেউ যদি পড়ে থাকো পারবা, না পড়ে থাকলে শিখ করবা, ভুল দেখাবা না, যদি পারো তাহলে দেখাবা আর কি, বুঝতে পারছো? হ্যাঁ, বুড়ো কান্ত শিমুদ্দিনের এই তো গুড। চান্স পেতে দাও, মানে তুমি চান্স পাবা, এখন তোমার টপ পজিশন করতে হবে। চান্স তুমি পেয়ে যাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাট একটা টপ পজিশন, ভালো মিড পজিশন লাগবে তোমার। হ্যাঁ, এখন তুমি এবার সুন্দর মতো পড়ে ফেলবা, পদ্মগুলো পড়বা, কবিতার শেষে যে শব্দার্থগুলো দেওয়া আছে, কবিতার সাথে শব্দার্থগুলো দেওয়া আছে, এবং রিভিশন বেচের মধ্যে একবার সুন্দর মতো স্লাইড আকারে সবগুলো পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, সুন্দর মতো পড়বা, এবং কোন কোন গল্পগুলো ভালো মতো পড়তে বলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, কোন কোন গল্পগুলো ভালো মতো পড়তে হবে, যেমন তোমাদের বলছিলাম অপরিচিত ভালো মতো পড়বা, অপরিচিত পড়বা, বিলাসী পড়বা, আমার পথ পড়বা, নেকলেস পড়বা, তারপর হচ্ছে মাসি পিসি পড়বা, এগুলো ভালো মতো পড়তে হবে, মানে খেয়ে ফেলতে হবে। এগুলো শুধু পড়লে হবে না, এগুলোর যিনি লেখক আছেন তাদের সম্পর্কে পড়তে হবে, তাদের সম্পর্কে পড়তে হবে, এবং কবিতার লাইনগুলো ভালো মনে রাখতে হবে। কবিতার লাইনগুলো কোন কবিতা কোন ছন্দে রচিত, কোন কবিতা কোন কবিতা, হ্যাঁ কোন কবিতা কোন কবিতা কোন ছন্দে রচিত, এটাও শিখতে হবে তোমাকে, এটাও তোমাকে শিখতে হবে, ঠিক আছে? এবং কবিতার লাইনগুলো সুন্দর মতো মনে রাখতে হবে তোমাকে। ওকে ভাইয়া, মোটামুটি হয়েছে। ওকে, এটা শেষ। তাহলে এগুলো ভালো মতো পড়বা। হ্যাঁ, একটা ইংলিশটা দেখাই, মোটামুটি দেখাই দিলাম। আর তুমি ভয় পাবে না ভাই, তুমি ভয় পাবে না, আমরা ভয়কে জয় করব, আমরা ভয়কে জয় করব, যেভাবে হোক না কেন। তুমি যেভাবে পড়াশোনা করতেছো কন্টিনিউ করো, থেমে যাবা না, যে ওর পারতেছে ওর হয়ে যাচ্ছে এরকম না, তোমারও হবে। তুমি হাল ছেড়ে দিলে তুমি শেষ হয়ে যাবা, হাল ছেড়ে দেওয়া যাবে না। তুমি আজকে পারো নাই তার মানে এই না যে আমি পারবো না, আমি পারবো, আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাব। বিশ্ববিদ্যালয়ে একটা আছে, একটা পারি না আরেকটা পারবো, ওইটা হয় না আরেকটা পারবো, কিন্তু আমি থামবো না, আমি থামার পাত্র না, আমি থামবো না, আমি লড়াকু সৈনিক, আমি লড়ে যাব যে পর্যন্ত না আমার বিজয় আসতেছে, যে পর্যন্ত না আমার নামটা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট শিটের মধ্যে প্রথম সারিতে না আসছে, সে পর্যন্ত আমি লড়ে যাবো, ঠিক আছে ভাইরা? লড়ে যাবো আর কি। আচ্ছা, তো এখন ইংলিশ নিয়ে আসলে দেখো, প্রথমে জিনিসটা বলি, আমাদের সিইউতে সিইউতে বি ইউনিটের কথা বলি এবং হচ্ছে ডি ইউনিট, ঠিক আছে? এখানে এই দুইটা ইউনিটের কমন সাবজেক্ট তিনটা। একটা হচ্ছে আমাদের এখানে বাংলা, এই বাংলা সাবজেক্টটা হচ্ছে কমন। তারপর হচ্ছে এখানে ইংলিশ, এটাও কমন, মানে দুই বিতেও আছে এবং ডিতেও আছে। এবং আরেকটা জিনিস কমন হচ্ছে কি, জিকে, ঠিক আছে? তিনটা কমন জিনিস। তো এখন বাংলা এবং জিকে যে জিনিসটা থাকে, বাংলা তুমি অলওয়েজ অলওয়েজ তুমি হচ্ছে এই জিনিসটা, সবাই যারা ভর্তি পরীক্ষা এই পর্যন্ত দিছে, তোমাদের যদি কেউ কোনো বড় ভাই বা বোন থেকে থাকে, জিজ্ঞেস করবা যে হচ্ছে সিইউতে আসলে মোটামুটি দেখা যায় যে ইংলিশটা সবসময় একটু ডিফিকাল্ট থাকে। ইংলিশটার সবথেকে বেশি যে জিনিসটা, গ্রামারের পাশাপাশি এখানে মিনিংগত ভাবেও বিভিন্ন কিছু থাকে, মানে মিনিংগত অর্থবোধিক বোধক ভাবে অনেক প্রশ্ন থাকে এখানে। তাহলে স্টুডেন্টরা চান্স কেমনে পায়, বা স্টুডেন্টরা কেন এত মার্কস পায়, কিভাবে তোলে? তাহলে ইংলিশের মধ্যে এখানে 30 মার্কস থাকে, 30-এর মধ্যে যারা টপ করে, যারা টপ স্কোর করে, যারা সবসময় ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, তাদের ইংলিশের মধ্যেও 30-এর মধ্যে 30 তারা পায় না, তারা 30-এর মধ্যে 30 তারা পায় না। তো তুমি এখানে বসে কেন এত টেনশন করতেছো ইংলিশ নিয়ে? যতটুকু তোমার লাগবে সেটা বলছি। যাদের সর্বোচ্চ স্কোর থাকে কত, 24 থাকতে পারে বা 25 থাকতে পারে, সর্বোচ্চ, এটা একদম টু দা পয়েন্টে বলা উচিত। কেন? কারণ এখানে প্যাসেজ থাকে, প্যাসেজটা সবার আনকমন থাকে, মাঝে মধ্যে বুকে পড়ে অনেক পারে না। তাহলে পোলাপান গুলা রেজাল্ট ভালো করে কেমনে, এত কিভাবে আসে? এটা আসে কোন জায়গা থেকে? এই বাংলা থেকে, যেটা কিছুক্ষণ আগে তোমার সবাই বলে গেছে। এই বাংলা থেকে তারা রেজাল্টটা বেশি আগায় নেই, কারণ ওইখানে যে কোয়েশ্চেন গুলা, এই যে গদ্যপদ যারা যেগুলো পড়ছো, ওই বাইরে থেকে তো কিছু আসার কোনো দরকার নেই, ওইখান থেকে থাকে। বাংলা যখন প্রশ্ন তুমি আনসার করতে যাবা, দেখবা যে সবগুলো তোমার কমন চলে আসছে। এই জিকের মধ্যে মাঝে মধ্যে সাম্প্রতিক থাকে, সাম্প্রতিক জিনিসটা আপডেট থাকে, এটা জানতে হয়। ইংলিশের মধ্যে তাহলে কি কাজটা করবা? ইংলিশের মধ্যে চেষ্টা করবা ইংলিশটাকে নিয়ে কখনো হাইপার হয়ে তুমি যতটুকু পারো সেটাও হারাই ফেলো না। এখন তুমি যত বেশি চিন্তা করবা যে ইংলিশ অনেক খারাপ, ইংলিশ অনেক সমস্যা, যত চিন্তা করবা তত জিনিসটা তোমার ভিতর থেকে চলে যাবে। সেক্ষেত্রে আমি সিলেক্টেড কিছু কথা বলি, সিলেক্টেড, তবে ইংলিশও অনেক ভালো করবা অবশ্যই। এখানে প্যাসেজ যে জিনিসটা, প্যাসেজ প্রথমে আসি, প্যাসেজ নিয়ে তোমরা অনেকেই ঝামেলায় পড়ো, এবং এই প্যাসেজটা আমি মনে করি এই সেশনে, গতবারও দেখা গেছে যে এ ইউনিটেও প্যাসেজ ছিল, এ ইউনিটেও প্যাসেজ ছিল, এবং বি তো প্রত্যেক বছরই থাকে, ডিতে থাকে না, কিন্তু এই বছর আসার সম্ভাবনা আছে, তবে নাও দিতে পারে ডি ইউনিটে, ঠিক আছে? কিন্তু বি কম্পালসারি। এই ইউনিটেও দেখা গেছে গত বছর 15 মার্কের পরীক্ষা হয়েছে, 15 মার্কস ছিল পরীক্ষা, আর এই বছর হচ্ছে 25 মার্কস, ইংলিশে 25 মার্কস, তার মানে এই বছর তার সম্ভাবনা বেশি।
সি ইউনিটেও তোমার হচ্ছে কি প্যাসেজ থাকে। এখন প্যাসেজের জন্য তুমি কি করবা? প্যাসেজের মূল কথা হচ্ছে অর্থ জানা। তুমি যদি মিনিং জানো তুমি এটা পারবা না। সেই ক্ষেত্রে প্রশ্নটা যখন তুমি হাতে নিবা, প্রিয় ভাই বোন আমার, যখন তুমি প্রশ্নটা হাতে নিবা, ধরো তুমি একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তুমি তোমাকে প্রশ্ন দেওয়া হচ্ছে, ওএমআর শিট তোমাকে দিচ্ছে, প্রশ্ন দেওয়া হচ্ছে। এখন তুমি কি কাজটা করো? প্রথমে কিন্তু তোমার প্যাসেজের প্রতি মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই। কেন দরকার নেই? কারণ তুমি সময়টা এখানে না দিয়ে বাকি যে গ্রামার পয়েন্ট গুলো আছে, ভোকাবুলারি গুলো আছে, এগুলো দিকে ফোকাস করতে হবে। সেক্ষেত্রে তোমাদের ক্লিপস্টোফেলের যে হচ্ছে প্যাসেজ গুলো আছে, তোমরা চাইলে এগুলো একটু দেখে নিতে পারো। ক্লিপস্টোফেলের যে প্যাসেজ গুলো আছে মানে আনকমন, কিন্তু কথা হইলো কি যে এগুলো দেখলে হয়তো বা কোন একটা সম্ভাবনা তোমার থাকে বা একটা শেখা হয় এরকম। আর এই প্যাসেজ থেকে আমি বলি, এই প্যাসেজ থেকে তোমার কি কি প্যাটার্নে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্যাসেজ থেকে যদি বলি, প্রথমে যদি বলি প্যাসেজ থেকে যে প্যাটার্ন আসতে পারে যে থিম, মানে এই যে প্যাসেজের মূল থিমটা কি বা এই প্যাসেজের কি বুঝাইছে। এখন তুমি যদি পুরো প্যাসেজটা না পড়ো তাহলে তো হচ্ছে তুমি এই থিমটাই বুঝতে পারবে না, ঠিক না জিনিসটা? যদি পরীক্ষক তোমাকে প্রশ্ন করে যে এই প্যাসেজের থিমটা আসলে কি বা মূল বিষয়টা এখানে কি তুলে ধরা হয়েছে, তখন তুমি প্যাসেজ না পড়া ছাড়া উত্তর করতে পারবা না। এই একটা নাম্বার পাওয়ার জন্য তোমার পুরো প্যাসেজটা পড়া লাগবে, অনেক সময় লাগবে। তো এটি স্কিপ করবা, স্কিপ করে তুমি গ্রামারে চলে যাবা, ভোকাবুলারি চলে যাবা। যখন তোমার টাইম থাকবে সবগুলো দেখানো শেষ, তখন তুমি প্যাসেজ আয়সা তুমি হচ্ছে প্যাসেজটা দেখবা, ঠিক আছে? দ্বিতীয় কোশ্চেনটা আসতে পারে এরকম যে কোন একটা শব্দ দিছে, তোর একটা ওয়ার্ড দিছে, এরকম একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা দিয়ে এখানে হচ্ছে তোমার হচ্ছে কি দিবে, কোলন দিবে, মানে হচ্ছে ইনভার্টেড কমা দিবে। ইনভার্টেড কমা দিয়ে তোমাকে বলবে এই ওয়ার্ড মিনস, মানে এই ওয়ার্ডের অর্থ কি, এটা কি বোঝাচ্ছে, এরকম তোমাকে দিতে পারে। পাশাপাশি ভাবে আরেকটা শব্দ, ধরো উদ্দীপকে কোন একটা একটা বাক্য এখান থেকে এই পর্যন্ত ইনভার্টেড কমা দিয়ে আটকাইছে, আটকানোর উপরে এ নাম্বার অপশন, বি নাম্বার অপশন, সি নাম্বার অপশন দিয়ে বলছে এই কোটেশনটুকু বা এই যে লাইনটুকুতে কি বুঝাইছে। তাহলে তোমাকে অর্থ জানতে হবে। অর্থ ছাড়া গ্রামার দিয়ে কখনো কি এটা হবে? কখনোই সম্ভব না। মাঝে মধ্যে আবার গ্রামার থেকেও আসতে পারে যে এই আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, সেটা আলাদা জিনিস, ঠিক আছে? তবে প্যাসেজ থেকে আনসার তুমি পরে করবা, এটা আমার নির্দেশনা, এবং আমি নিজে এরকম করছি, এবং আমার স্টুডেন্ট যারা আছো, যারা আমার ছোট ভাই বোন যারা আছো, তাদেরকে আমি এটাই বলে আসছি, এখনো বলছি এবং সামনেও বলবো যে প্যাসেজটা তুমি পরে আনসার করবা, ঠিক আছে? এখন এই প্যাসেজটাতে তোমরা 5 মার্কস থাকে, 5টা যদি আসে 5 মার্কস থাকে। যদি এটা পরে আনসার করবা, আনসার করার পরে যদি সময় থাকে তুমি এখানে একটু সময় দিবা, এই প্যাসেজটা একটু পড়বা, দেখবা কোন ওয়ার্ডটা চেনা মনে হচ্ছে, তুমি ঢাকা দিয়ে চলে আসবা, ঠিক আছে? যারা অনেক তুগুরি স্টুডেন্ট, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, টপ করে ফির মেরিট পজিশনে প্রথম হয়, দ্বিতীয় হয়, তারাও এখানে ভুল করে। তার মানে তুমি কেন হতাশ হচ্ছে আমাকে এটা বুঝাও, তুমি কেন হতাশ হচ্ছ? তুমি হতাশ হওয়ার কোনো দরকার নেই। এখানে সবাই পোলাপান গুলা বেশি মার্কস পায় মূলত বাংলাতে, জিকেতে, আর এই জায়গাতে 30-এর মধ্যে তুমি যদি 20 পাও, তুমি দেখবা সুপার হিরো হয়ে গেছো, আর মেয়ে হলে হিরোইন হয়ে গেছো। কথা বুঝছো? ছেলে হইলে হিরো হয়ে যাবা আর মেয়ে হইলে হিরোইন হয়ে যাবা যদি 20 পাও তুমি যে ইংলিশে, আর বাকি টাইম নিয়ে চলে আসবে। এখন আসো এই গ্রামারের মধ্যে কিছু সিলেক্টেড টপিক আছে যেখান থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আসছে, এমন কোন ইয়ার নাই যে প্রশ্ন ছিল না, প্রত্যেক বছরে। প্রথমেই ধরো বি ইউনিটের কথা বলি বা বি প্লাস ডি ইউনিটের কথা বলি, আবার সিটাও আমি বললাম। প্রথমেই কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে গ্রামারের বাইরে মিনিংগত। ধরো অর্থবোধক ক্ষেত্রে কিছু ধরনের কি থাকে, কিছু প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে অর্থের ছাড়া তুমি কখনোই করতে পারবে না, অর্থ ছাড়া কখনোই করা যায় না। এই অদ্ভুত টাইপের কিছু প্রশ্ন তোমরা পরে দেখছো অবশ্যই বি ইউনিট বা ডি ইউনিটে, প্রিভিয়াস এর কোশ্চেনের মধ্যে দেখছো যে হচ্ছে কেমন যেন অদ্ভুত টাইপের প্রশ্ন আসছে, মিনিং ছাড়া কোনোভাবেই মাথায় ঢুকাতে পারতেছো না, একটা টাইপ। দ্বিতীয় টাইপের মধ্যে যদি গ্রামার থেকে বলি, মাঝে মধ্যে ধরো হচ্ছে সাইলেন্ট লেটার একটা জিনিস আছে না, সাইলেন্ট লেটার। আরেকটা জিনিস হচ্ছে সফট প্রনাউন্সিয়েশন, আরেকটা হচ্ছে সফট প্রনাউন্সিয়েশন। হ্যাঁ, এই যে একটা জিনিসটা, এটা একটু দেখে রাখুন। অথবা আমরা বলতে পারি হার্ড প্রনাউন্সিয়েশন, যেহেতু এটা সব থেকে বেশি আসার কথা হচ্ছে বি ইউনিটে। এখন কথা হচ্ছে বি ইউনিটে ইংলিশটা কেন এত এরকম হয়, কারণ বি ইউনিটে ইংলিশ সাবজেক্টটা আছে। যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তারা বি ইউনিটে ইংলিশ সাবজেক্টটা আছে, ইংলিশটা পড়বা, সেখানে সাহিত্য আছে, লিটারেচার আছে। এই যে লিটারেচার থেকে প্রশ্ন কেন তোমার হচ্ছে সি ইউনিটে আসে না, কেন এ ইউনিটে আসে না, কেন ডি ইউনিটে আসে না, কেন আসে না জানো? তার একটা রিজন হচ্ছে যে বি ইউনিটে ইংলিশ একটা সাবজেক্টই আছে। এখন ইংলিশ সাবজেক্টে পাওয়ার জন্য তোমাকে ইংলিশ স্কিলফুল হতে হবে, সেজন্য এখানে লিটারেচার থেকে প্রশ্ন আসে, বুঝছো? তাহলে এই যে হার্ড প্রনাউন্সিয়েশন, সফট প্রনাউন্সিয়েশন, সাইলেন্ট লেটার, এই যে মিনিং, এইগুলো হচ্ছে আনকমন বলতে কি, যেগুলো গ্রামারের মাঝে মধ্যে অনেকে আমরা গ্রামার যখন পড়ি, রুলগুলা পড়ি, তখন এগুলা থাকে না। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে এই যে গট, এটা কি বললাম? গট বললাম। আচ্ছা, আরেকটা শব্দ বলি, এটা উচ্চারণ হচ্ছে জিয়ান্ট,
দেখো এটা হচ্ছে গট এবং এটা হচ্ছে জিয়ান, তাহলে দুইভাবে উচ্চারণ হয়েছে না? এখানে এই যেটা কি উচ্চারণ হয়েছে আর এখানে কি উচ্চারণ হয়েছে? সফট প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে, ধরো এখানে যে, এটা তার কিসের মতো, জয়ের মতো উচ্চারণ হবে, তাহলে এটা হয়েছে জিয়ান। কিন্তু এটা গয়ের মতো উচ্চারণ হয়েছে, তার মানে এটা হার্ড ভাবে উচ্চারণ হয়েছে। ঠিক আছে, তোমরা এরকম একটা প্রশ্ন দেখছো না প্রিভিয়াস ইয়ারে? তার মানে এই টাইপের প্রশ্নগুলা মাঝে মধ্যে তোমাকে একটু অবাক করবে যে কি টাইপের প্রশ্নটা আসছে। বুঝছো জিনিসটা? যেমন যদি বলি যে কোন একটা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে টাইম আউট, আমি রিভিশন বেসেও বলছিলাম টাইম আউট বলতে কি বুঝাইছে। টাইম আউট জিনিসটা কি, এটা কিছুদিন আগে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হলো সেখানে আসছিল টাইম আউট কোথায় এটা ইউজ করা হয়, কোথায় থাকে এই জিনিসটা। ঠিক আছে, সেখান থেকে আমার রিভিশন বেসে আরেকটা আমি পড়ালাম, সেটা হচ্ছে হেক্সা। কি পড়াইছি? হেক্সা পড়াইছি। হেক্সা মানে কি? এগুলো তো গ্রামার না। টাইম আউট তো গ্রামার না, হেক্সা তো গ্রামার না, এগুলা কি গ্রামার? গ্রামার না। এই জিনিসগুলো আমাদের সাথে দৈনন্দিন জীবনে মাঝে মধ্যে আমরা শুনতে পাই, জানতে পাই, ওই জিনিসগুলো তোমার প্রশ্ন আসতে পারে, যেগুলো হচ্ছে মডিফাইড, সেগুলো গ্রামার সাথে কখনো অ্যাডজাস্ট না। তাহলে টাইম আউট কোথায় করা হয়? ক্রিকেট খেলায় দেখা যায় যে টাইম আউট থাকে। ঠিক আছে, ব্যাটসম্যান বা বোলিং যেটাই হোক না কেন, টাইম আউট ওইখানে ক্রিকেট খেলায় ইউজ করে। দেন হেক্সা মানে কি? হেক্সা মানে সিক্স। হেক্সা মানে কি? সিক্স। এই জিনিসগুলো হচ্ছে মূলত হচ্ছে সিলেবাসের বাইরে। সিলেবাসের বাইরে বলতে বোঝাচ্ছি গ্রামারের বাইরে, যেটা গ্রামারকে তারা কি করে না, ফলো করে না। ঠিক আছে, অর্থকে ফলো করে। আবার এই সাইলেন্ট লেটার কোনটা, যেটাকে সেখানে মাঝখানে সেটা উচ্চারণ হয় না, উচ্চারণ কি হয় না সেখানে। ঠিক আছে, এই ধরনের অনেকগুলো শব্দ আছে না, যেমন ধরো তুমি সাইকোলজির যদি কথা বলি, সাইকোলজির মধ্যে পি উচ্চারণ হচ্ছে না, তার মানে পি হচ্ছে এখানে সাইলেন্ট লেটার। ঠিক না জিনিসটা? এইভাবে করে। তাহলে ভর্তি পরীক্ষার সময় মাঝে মধ্যে কিছু আনকমন জিনিস আসবে, ওই আনকমন জিনিসটাতে এত বেশি প্রেশার হওয়ার দরকার নেই। আর গ্রামারের কথা বলি, গ্রামারের মধ্যে প্রত্যেক বছর যে কোনো ইউনিটে ভর্তি পরীক্ষা তুমি দাও, যে কোনো ইউনিটে ভর্তি পরীক্ষা তুমি দাও না কেন, কনসেন্ট্রেশন জিনিসটাকে বজায় রেখে জাস্ট মাথাটাকে ফোকাস করা পড়াশোনায়, মানে বিন্দু পরিমাণ টেনশন করবা না যে আমি পারবো না বা এত কঠিন হয়ে গেছে, মাথাকে প্রেশার দেওয়ার দরকার নেই। মাথায় কখনো প্রেশার দিবা না, রিল্যাক্সে পড়াশোনা করবা। এই যে যে টপিকগুলো এখন কথাগুলো বলবো, প্রত্যেক বছরে আমার কথা কোনোভাবে বিশ্বাস করা লাগবে না তোমার, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ঘাটাঘাটি করো, দেখবা এই টপিক গুলো আছে। প্রথমেই যদি বলি কন্ডিশনাল সেন্টেন্স, এইখান থেকে যে প্রশ্ন আসে নাই, কোন একটা ইউনিট বাদ পড়ছে এমন কোন ইতিহাস খুব কম আছে। কন্ডিশনাল সেন্টেন্স, এটা থেকে আমি আবারও বলে দিই, আমি আগেও বলছি, এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে যদি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, তুমি সেকেন্ড কন্ডিশনাল থেকে প্রশ্ন পাবা, নয়তো হচ্ছে থার্ড কন্ডিশনাল থেকে সবচেয়ে বেশি আসার একটা সম্ভাবনা আছে, হয় সেকেন্ড কন্ডিশনাল নয়তো থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, তারপর 2 নাম্বার যদি আমি আসি, তাহলে দেখবা যে তোমাদের এই ভর্তি পরীক্ষার সময় পিন পয়েন্ট এরর, যে কোনো ইউনিটি বলো না কেন কোনো সমস্যা নাই, পিন পয়েন্ট এরর, এই পিন পয়েন্ট এরর থেকে দেখবা যে কোনো একটা প্রশ্ন তোমার চলে আসছে। এটা তুমি নিশ্চয়ই জানো, টপিক জানো, কিন্তু প্রশ্নগুলা একটু রিভিশন করতে হবে, একটু পড়তে হবে। ঠিক আছে, 3 নাম্বার যদি আমি বলি, যেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এটার বিশাল আকার। রাইট ফর্ম ভার্ব, এই যে টপিক গুলো বলতেছি তোমরা তো অবশ্যই এগুলো পড়ছো, আরেকবার একটু কষ্ট করে রিভিশন করে, নিজের একটা রুটিন আছে না, নিজের একটা পার্সোনাল রুটিন আছে না, সবসময় কি বেসে পড়ো কারণ এই বেসের পড়া একলাই পড়তে হবে, নিজেরও তো একটা রুটিন আছে কিনা বলো? এখন এই যে পিন পয়েন্ট এরর, তোমার কাছে অবশ্যই একটা বই আছে, তোমার মেটেরিয়ালস আছে, তোমার খাতা আছে, কলম আছে, একটু বসো, ঘুম থেকে উঠছো একটু ফ্রেশ ট্রেশ হয়ে বইটা নিয়ে বসো, বসে একটা নিয়োগ করো, আজকে 2 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে আমার যেহেতু পড়া আছে আমি এই টপিকটা শেষ করে ফেলবো। শেষ করে তো নিজের কাছে কেন একটা একটা ফিল আসে, একটা ফ্রি ফ্রি ফিল আসে যে আমি এগুলো শেষ করে ফেলছি, ভালো লাগতেছে। আমরা যখন নতুন পোশাক পরি, যখন কাপড় চোপড় পরি, তখন ভালো লাগে না? কেউ দেখুক অথবা না দেখুক, মনে হয় যে খুব আমাকে ভালো দেখা যাচ্ছে। ঠিক না? জিনিসটা তো এরকম, যেমন আমরা আজকে টি শার্ট পরে আসছি, হুডি পরে আসছি, এক্সাম বেসে দিয়ে দিব, আমরা সবগুলো আজকে নিয়ে চলে আসছি, আজকে আমাদের কাছে মনে হচ্ছে খুব ভালো লাগতেছে, নতুন কাপড় পরছি। ঠিক আছে, এই টপিক গুলো পড়ে ফেলবা সুন্দর মতন। 4 নাম্বার যদি বলি ইনভার্সন, প্রিয় ভাই বোন আমার, এই যে ইনভার্সন টপিকটাতে রিভিশন বেসের মধ্যে আমি যত ধরনের তথ্য আছে সবই পড়াইছি। আমি এখানে যারা রিভিশন পেয়েছি তোমরা খুব ভালো করে এটা জানো, ইনভার্সনের যত ধরনের নিয়ম আছে সবই পড়াই দিয়েছি আমি। এখান থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক আছে, অনেক অনেক আছে। এই যে বারবার যে কথাগুলো বলতেছি, এই গ্রামার থেকে এই টপিক গুলো লাস্ট মুহূর্তে পড়বা। এখন তোমার ওইখান থেকে সেন্টেন্স থেকে পড়ার সময় আছে, আমাকে বলো সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি, ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন কি, ইম্পারেটিভ সেন্টেন্স কেমন হয়, দেখতে সে কেমন, এগুলো পড়ার সময় এখন আছে? নাই, সেটা সময় চলে গেছে, সেটা সময় চলে গেছে। এখন তুমি ওই যে যে জিনিসগুলোতে সবসময় আসে ওগুলা পড়তে হবে। ইনভার্সন থেকে প্রশ্ন তুমি পাবা। নাম্বার 5 যদি বলি যে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের যে রুলগুলো আছে সাবধানতার সাথে এবং সুন্দর মতো স্মুথলি নিয়মগুলো ফলো করবা। আর প্রিভিয়াস এর কোশ্চেন গুলো একটু নিজেকে এক্সারসাইজ করবা। আগে নিয়মটা পড়ছো, পড়ার পরে নিজে নিজে এগুলা সলভ করবা, যে এই প্রশ্নগুলো কিভাবে কিভাবে আসছিল আমি একটু সলভ করে দেখি।
ঠিক আছে, তোমার কাছে বই আছে, তুমি বিসিএস এর প্রশ্ন পড়ো, প্রিভিয়াস এর কোশ্চেন গুলা, তোমার কাছে যে ইংলিশ যে বইটা আছে বা এডমিশন প্রশ্নগুলো পড়ো, শুধু সিইউ না অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো পড়ো, টপিক তো সেম, ইংলিশ সব সেম। জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা হয়েছে, যারা পরীক্ষা এখন দিছো, যদি কেউ বেঁচে থেকে থাকো, তোমরা কি বলতে পারবে না সেখান থেকে প্রশ্ন আসে নাই? অবশ্যই আসছে, কন্ডিশন সেন্টেন্স থেকে আসছে, সাইনোমেন্টিয়াম থেকে আসছে, এবং হচ্ছে রিভিশন বেসে 4 নাম্বার কোশ্চেন একটা ছিল, ওইটা হুবহু চলে আসছে। বাইরে থেকে দিবে না, শুধু শুধু নিজেদেরকে হাইপার করে ফেলে যে কোন জায়গা থেকে ম্যাম প্রশ্ন দিয়ে দেয়, হয়তো আমি প্রশ্নগুলো পাবো না, ওই প্যাসেজের মধ্যে পোলাপান গুলো আটকায়, কারণ ওটা আনকমন, কারণ ওইখানে দেখা গেছে যে মিনিং না পারলে সবই সমস্যা। এখন ধরো বাংলাদেশে কিছুদিন আগে একটা ঘটনা হলো, এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা প্যাসেজ তোমার চলে আসছে, তো এটা কি কোনো বই লেখা আছে? নাই তো। অর্থ না জানলে পারা যায় না, এই আর কি। কিন্তু সবারই সেম পজিশন, যেটা পারে না সেটা সবারই সমস্যা থাকে, দুই একটা একটু বের হয় যারা এগুলা অর্থগুলা পারে ভালো, ঠিক আছে, এখানে কম্পিটিশনটা হয় ইত্যাদি। নাম্বার 6 যদি বলি তোমাকে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো একদম খেয়ে শেষ করে ফেলবা, মানে কোনো অংশে বাদ দিয়ে রাখা যাবে না, মানে বাদ রাখা যাবে না। লাস্ট মুহূর্তে এসে এই টপিকগুলো যদি না পড়ো, তাহলে সিইউতে চান্স পেলে লাভটা কি আমার, বলো? লাস্ট মুহূর্তে যদি এই টপিকগুলো না পড়তে পারো, তাহলে এজ এ স্টুডেন্ট হিসেবে আমার আমার আসলে সফলতা জিনিসটা কোন জায়গায়, আমি স্ট্রাগল গুলো কতগুলো করছি, ঠিক না? এই টপিকগুলো তোমার পড়তে হবে ভাইয়া। নাম্বার যদি 7 আসি, এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে কারেকশন। সেটা হচ্ছে কি, এই যে কারেকশন টপিকটা, এগুলো পড়তে হবে। নাম্বার 8 যদি বলি, সেটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন। ইমবেডেড কোশ্চেন। নাম্বার 9 যদি আসি, সেটা এখানে আরেকটা, সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এই যে টপিকগুলো আছে, এগুলো সিলেক্টেড, প্রিয় ভাই বোন আমার, একদমই সিলেক্টেড। এবং আরেকটা বলি, যে আমরা অ্যাডজেক্টিভ বলি, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, এবং সেটা স্ট্রাকচার অনুযায়ী, সরাসরি বলবো না এটা কি নাউন নাকি প্রনাউন, এরকম না। পার্টস অফ স্পিচ থেকে যদি প্রশ্ন আসে, সেটা আসবে অদ্ভুত টাইপের, স্ট্রাকচার অনুযায়ী। যেমন বাক্যের শেষে প্রিপোজিশন সবসময় কি হয়, অ্যাডভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে, এরকম ভাবে। এবং এখান থেকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ। এই যে ল্যাটিন অ্যাডজেক্টিভ কথা আমি বারবার বলছি, কত বছরও বলছি, এবারও বলি, ল্যাটিন অ্যাডজেক্টিভ। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ভার্ব। এই যে ভার্ব থেকে সবগুলা পড়া দরকার নাই, ফ্যাক্টিটিভ ভার্ব কাকে বলে, তারপর ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ঠিক আছে, রিফ্লেক্সিভ, মানে এই ভার্বগুলো কাকে বলে, এটা না। পড়তে হবে কোনগুলা, সাবজাংটিভ ভার্ব। তোমাকে পড়তে হবে ওই জিনিসগুলা যেখান থেকে প্রশ্ন আসছে, তোমাকে পড়তে হবে কোনটা, সাবজাংটিভ ভার্ব। তোমাকে পড়তে হবে সাবজাংটিভ ভার্ব পড়তে হবে। তোমাকে পড়তে হবে কজেটিভ ভার্ব, ঠিক আছে, তোমাকে কি পড়তে হবে, তোমাকে কজেটিভ ভার্ব পড়তে হবে। এবং এইটাকে বলে বিয়ার ইনফিনিটিভ বলা যায়। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি বিয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, বিয়ার ইনফিনিটিভ। দেন জারান সম্পর্কে, পার্টিসিপল সম্পর্কে ধারণা রাখতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলা যদি না পড়ো, খুবই সমস্যা। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্যারালিজম। আরেকটা জিনিস আছে কি বলতো, প্যারালালিজম। হ্যাঁ, প্যারালালিজম, এই টপিকটা মানে সবগুলা ঠিকঠাক থাকে। রিডান্ডেন্সি একটা টপিক আছে, ওইটাও মাঝে মধ্যে চলে আসতে পারে, খুবই শর্ট একটা টপিক। এক কথা বারবার যেটা বলা হয়, সেটা রিডান্ডেন্সি, ঠিক আছে। ফল ফ্রুট নিয়ে আমার বাসায় আসিও, ফল ফ্রুট নিয়ে আজকে মেয়ে দেখতে যাব, বা কি ছেলে দেখতে যাব, পাত্রপক্ষ দেখতে যাব, ফল ফ্রুট কি কথা আবার, ফল যে কথা, ফ্রুট তো একই কথা, দিস রিডান্ডেন্সি। এবং বলতেছে কেস ধরো মানে সাপোজ ধরো কি, সাপোজ যে কথা ধরো একই কথা, এগুলো হচ্ছে রিডান্ডেন্সি, ঠিক আছে প্রিয় ভাই বোন। তাহলে এইগুলো একটু দেখতে হবে। তাহলে যে কথাগুলো বলছি আমি আবারও বলি, যেখানে কন্ডিশনাল সেন্টেন্স, তারপর হচ্ছে পিন পয়েন্ট এরর, রাইট ফর্ম অফ ভার্ব, ইনভার্সন, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, সাবজেক্ট এগ্রিমেন্ট, ইন কারেকশন, ইমবেডেড কোয়েশ্চেন, ড্যাংলিং মডিফায়ার, ল্যাটিন অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচের স্ট্রাকচার, দেন হচ্ছে প্যারালিজম, সাবজাংটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, এইগুলা, ঠিক আছে। এইগুলা এইগুলা খুব ভালো মতো পড়তে হবে। মানে কারো যদি এইখানে যতগুলো টপিকে বলছি, আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি বিশ্বাস করি যারা এখানে উপস্থিত আছো সবাই একটু না একটু হলে কাজ করছো, এবং অনেকেরই কয়েকবার করে রিভিশন করা শেষ, ঠিক না? এই জিনিসগুলা এখন এতটুকু তো আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে কি, সেটা একটু বলি। এখন এটা গেল গ্রামার, লাস্ট মুহূর্তে এতটুকুই পড়বা, এগুলো বেশি বেশি পড়বা, মানে লাস্ট মুহূর্তে এসে। আর আগে তো পড়া, আগে যেগুলো আছে আছেই, সমস্যা নেই। এখন আরেকটা জিনিস বাদ পড়ছে, সেটাই আমি বলতে ভুলি, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ সিকোয়েন্স অফ টেন্স, ঠিক আছে, সিকোয়েন্স অফ টেন্স এটা। আর কিছু রুল, যেমন এই যে দো রুল গুলা একটু পড়তেই হবে, দো অথবা কি অল দো, এই যে রুল গুলা পড়তে হবে, দো অল দো। তারপরে এখানে টিল, হ্যাঁ টিল অথবা কি আনটিল, এই যে রুল গুলা পড়তে হবে। এবং এখানে আরেকটা আছে ইনস্পাইট অফ, হ্যাঁ ইনস্পাইট অফ, তারপরে কি ড্যাশপাইট, ইনস্পাইট অফ, তারপরে কি ড্যাশপাইট, এই জিনিসগুলা অবশ্যই পড়তে হবে। এবং এটার সাথে আর রিলেটেড, সেটা হচ্ছে ইভেন দো, বারবার দেখা যায় যে এই প্রশ্নগুলো থাকে। তারপরে সো দ্যাট এই যে জিনিসগুলা, এগুলো একটু ভাই ভালো করে পড়েও। তারপরে একটা জিনিস, সেটা হচ্ছে আনলেস,
আনলেস কেমন, যেমন আমরা যদি বলি হ্যাড বেটার, হ্যাড বেটারের পরে সবসময় ভার্বের কি ফর্ম বসে, বি ওয়ান ফর্ম বসে। আবার ধরি হচ্ছে হ্যাভ টু, হ্যাভ টুর পরেও ভার্বের কি ফর্ম বসে, পেস্ট ফর্ম বসে। আবার এখানে যে লেট অ্যালোন, লেট অ্যালোন যে শব্দটা আছে, এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, লেট অ্যালোন কোথায় ব্যবহার করা হয়, হ্যাড বেটার কোথায় ব্যবহার করা হয়। হ্যাড বেটার সাথে আরেকটা অর্থ হচ্ছে উড রেদার, উড কি রেদার, হ্যাঁ উড রেদার। উড রেদার যখন থাকবে ওই বাক্যের ভিতরে আবার কি থাকবে, দেন থাকবে, এগুলো আমরা পড়ছি না। আবার ইনভার্সনের মধ্যে গিয়ে আরো অনেকগুলো পাই, স্কার্সলি, বিয়ারলি, রিয়ারলি, এগুলো পাই না আমরা। সিকোয়েন্স অফ টেন্সটা তোমাদেরকে পড়া লাগবে। আবার এই যে এই নিয়মগুলা সম্পর্কে বিস্তারিত ভাবে একটু দিয়ে রাখবা, যেন হচ্ছে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। এবং ইফ যুক্ত বাক্যটা কি সেন্টেন্স হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়। মাঝে মধ্যে ভর্তি পরীক্ষায় এটা চলে আসে যে হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, ইফ যুক্ত বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো একটু পড়তে হবে প্রিয় ভাই বোন। লাস্ট মুহূর্তে যদি এইটা না পড়ো তাহলে আসলে খুবই ঝামেলায় পড়তে হবে, বুঝছো? হ্যাঁ, এখন এই যে আফটার বিফোরে বললাম তো সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে অনেক কিছু আছে। তারপর দেখা গেছে যে আরো টপিক আছে, কিন্তু এগুলা পড়তে হবে। জিনিসটা ওরকম না ওগুলা বাদ দিবা, বাট সময় পাইলে ওগুলা পড়বা, বাট এগুলা পড়তে হবে তোমাকে। এখন আসো, আমি যদি তোমাদেরকে বলি একটা কমন কথা বলি, কমন কথাটা হচ্ছে তোমরা তোমরা যদি হচ্ছে ভোকাবুলারিতে ভালো করতে চাও, যদি ভোকাবুলারিতে ভালো করতে চাও, তোমরা সবাই অ্যাডমিশন ক্যান্ডিডেট, সেও যেরকম তুমিও ওইরকম, সবার মাথায় সেম, যার সময়টা কতটুকু দিচ্ছ এটাই একটা প্রতিযোগিতা। এই জায়গাতে তুমি এই যে ভোকাবুলারির জন্য এই যে ধরো হচ্ছে অ্যান্টোনিম বা স্যানোনিম, স্যানোনিম প্লাস অ্যান্টোনিম, লাস্ট মুহূর্তে, লাস্ট মুহূর্তে তোমাকে এখন একদম এ সিরিয়াল, বি সিরিয়াল, সি সিরিয়াল, ডি সিরিয়াল, ই সিরিয়াল পড়ার সময় আছে? কখনো নেই। এখন তুমি কি কাজটা করবা, শুধু শুধু তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তুমি দেখা যাবে, এখান থেকে ধরো হচ্ছে বিসিএস এর প্রশ্নগুলো দেখবা, আর হচ্ছে অ্যাডমিশন কোশ্চেনগুলো। প্রিয় ভাই বোন আমার, কষ্ট হবে আমি জানি, এটা কষ্ট হবে, আর ভোকাবুলারির মতো কষ্ট কোনো কিছুই নাই, কারণ হচ্ছে এটা মুখস্থ করতে হয়, মাথায় বেশিক্ষণ থাকে না। এটা সবারই, আমার তোমার সবারই হয়েছে, যারা চান্স পায় তাদেরও হয়েছে, যারা টিচার আছে তাদেরও হয়েছে। তারপরেও ওই জিনিসটা কাটিয়ে তারা কিন্তু আসতে পারছে যে এই জায়গায়। আমারও সেম সমস্যা হয়েছে। এই স্যানিমেন্টন বিসিএস মিশন পড়বা, লাস্ট মুহূর্তে আর কিচ্ছু করা দরকার নেই, মানে সিরিয়াল বাই পড়া দরকার নেই যে এটা 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 দরকার নেই। এখন সময় আছে, তুমি এগুলো পড়বা, দেখবা যে এখানে সবাই এগুলাই পড়তেছে। আসলে এখান থেকে হয়তো দিবে, আর না আসলে যদি অন্য কোনো ঘর থেকে দিয়ে দেয় তাহলে সবার জন্য পাবা না, ওটা কেউ পারবে না, ওটা কেউ পারবে। এতটুকু বিশ্বাস আস্থা তোমার ভিতরে রাখতে হবে, কারণ তোমার সময় কম। এখন তোমার যদি 2 মাস সময় থাকতো, আমি তোমাকে বলতাম বি ক্যাটাগরি যা আছে পড়ো, সি ক্যাটাগরি যা আছে পড়ো। এখন তো সেই সময়টা নাই। ঠিক সিমিলার পয়েন্টে অ্যান্টোনিমো তাই, অ্যান্টোনিমো ঠিক ওগুলাই পড়বা। এবং এখান থেকে তো ফিক্সড প্রশ্ন থাকবে, 100% গ্যারেন্টি এটা। স্যানিমেন্টন থেকে প্রশ্ন থাকবে যে কোনো ইউনিটে, যা বলতে সব সকল ইউনিটের জন্যই, যে কোনো ইউনিটে তোমার এগুলো প্রশ্ন থাকবে। এখন আসো, তারপরে এইবার আসার সম্ভাবনা আছে সব থেকে বেশি, সেটা হচ্ছে স্পেলিং। স্পেলিংটা এই বছর আসার সম্ভাবনা অনেকটা বেশি। যেমন জাবিতে যারা পরীক্ষা দেয়, হ্যালুসিনেশন নামে একটা স্পেলিং হয়তো আসছিল, সেটা হ্যালুসিনেশন, ঠিক না? স্পেলিং থেকে আমাদের সিইউতে আসার সম্ভাবনা আছে এই বছর, গতবার আসা নাই তো এই বছর আসার অনেকটা সম্ভাবনা আছে প্রিয় ভাই বোন। দেন এখান থেকে আরেকটা জিনিস যদি বলি, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন এই জিনিসগুলো না মানে পড়তে গেলে দেখা যায় যে মনে মনে থাকছে না। এখন তুমি কি উপায়টা করবা আসলে প্রিয় ভাই বোন, কি করবা আসলে, কি করবা বলো তো? যে জিনিসটা সেটা হচ্ছে যখন দেখতেছ, আবার সুন্দর করে খাতায় একটু লিখবা, খাতায় একটু লিখবা। তোরা একটা শব্দ তুমি লিখছো অ্যাডিক্টেড, ঠিক আছে, গ্রুপ বার্বের ক্ষেত্রে আমরা লিখি অ্যাডিক্টেড। তারপর হচ্ছে কি এখানে বললাম ডিভোটেড, এই দুইটার পরে কি বসে বলো তো? টু বসে। দুইটার পরে কি বসে? টু বসে। খাতায় একটু সুন্দর করে লিখো, খাতায় একটু চোখ দিয়ে যখন লিখছো, তারপর মাথা দিয়ে যখন জিনিসটাকে ভাবছো, হাত দিয়ে যখন লিখছো, জিনিসটা এমনিতেই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে তোমার গেঁথে যাবে। যদি মন দিয়ে তুমি সেটা দেখে থাকো, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে জিনিসটা দেখা যাবে, ঠিক আছে, যতটুকু মনে হয়। কিন্তু একবার দেখে যদি মনে হয় আর মনে পড়তেছে না, তার মানে তুমি নিজে নিজে নিজেকে ধ্বংস করে দিলা। তুমি তো নিজেই বলতেছো যে আমার মনে পড়তেছে না, তাহলে তুমি মনে রাখবা কিভাবে আমাকে বলো? তুমি নিজেই বলতেছো আমার মনে থাকছে না, তাহলে থাকবে কিভাবে? পজিটিভ মাইন্ড করতে হবে সবসময়, পজিটিভ মাইন্ড ছাড়া কখনোই সামনের দিকে আগায় যেতে পারবা না, কখনোই পারবা না। কথা বুঝছো? স্পেলিং, স্যানোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। খুব মারাত্মক একটা কথা বলছি, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই যে টপিকটার কথা বললাম, এখান থেকে তোমরা সুন্দর মতন প্রিয় ভাই বোন, সুন্দর মতন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পড়ে যাও, দেখবো এখান থেকে চলে আসছে। এখানে কি কি থাকে বলতো? এখানে বিভিন্ন মেডিকেলের ই থাকে, আবার লিটারি টার্ম কিছু থাকে। আজকে একটা ভিডিও দিছি, তোমরা নিশ্চয়ই দেখছো, অনেকগুলো ছিল সেখানে। লিটারেচারি টার্ম হতে পারে, অথবা ধর হচ্ছে ওয়ান সাবস্টিটিউশন হতে পারে। এগুলা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো একটু দেখে যায়। ফ্রেজ ইডিয়মস থেকে, ট্রান্সলেশন থেকে তেমন একটা সম্ভাবনা থাকে না,
ট্রান্সলেশন থেকে। আর ট্রান্সলেশন থাকলে কি থাকবে জানো, সেটা হচ্ছে হার্ডলি একটা বাক্যের মধ্যে থাকবে। হার্ডলি, হ্যাঁ, হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ, এটা আমরা সবাই খুব ভালো করে জানি। হার্ডলি মানে কি, কদাচিৎ, এইরকম দিয়ে একটা বাক্য তোমাকে দিবে, তখন বলবে এটা বঙ্গানুবাদ কি, ট্রান্সলেশন নাকি, ঠিক আছে। আর লিটারেচারের কথা বলি, লিটারেচারে ধরো অনেক কঠিন মনে হয়, কিন্তু আসলে না। সিইউর জন্য তুমি কি পড়বা, সিইউর জন্য কবিদের নামগুলো পড়বা, এই যে পোয়েট, বিভিন্ন নাম পড়বা, এবং এই যে পোয়েটের বিভিন্ন অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছি, কি কি লিখছেন উনি, ওনার লেখনী কোনগুলা, লেখনীকে আমরা কি বলতে পারি বলতো, ওয়ার্কস, কি বলতে পারি, ওয়ার্কস, ঠিক আছে, বিভিন্ন কর্ম, সাহিত্যকর্ম, এবং তার ওই সাহিত্যকর্মটার নাম কি, ওটা কি উপন্যাস, ওটা কি নোবেল বলা হচ্ছে, ছোট গল্প বলা হচ্ছে, নাকি রচনা বলা হচ্ছে, নাকি অনুচ্ছেদ বলা হচ্ছে, কি বলা হচ্ছে। এবং এই যে কিছু কিছু কবি আছে যেগুলো হচ্ছে খুবই খুবই বিখ্যাত, উইলিয়াম শেক্সপিয়ার কথা বলো, ওর্ডসওয়ার্থের কথা বলো, শেইলি বলো, অনেক বিখ্যাত না, এই কবিগুলা কি নামে পরিচিত, বা ওদের কি কাব্যগ্রন্থগুলো আছে, কি কি লেখনীগুলো লিখছেন, এবং কোন লেখনীর জন্য সে বিখ্যাত হয়েছে, কোন লেখনীর জন্য সে বিখ্যাত হয়েছে, সবার কাছে পরিচিত। প্রত্যেকেরই এক একটা আলাদা আলাদা নাম থাকে। মরমী কবি, তার পাখির কবি, কি বলে যে হচ্ছে সবুজ প্রকৃতির কবি, বা ভালোবাসার কবি, ন্যাচারাল বিউটি, এই যে জিনিসগুলো আছে, মানে কোন কবিকে কি বলা যায়, কিভাবে ডাকা যায়, ওই জিনিসগুলো দেখলেই তোমার এনাফ। এখন তোমার ওই যে কবিতার কোন একটা লাইন নিয়ে এখান দেখে দিবে না যে এটা আসলে কি, ডিপ লেভেলে করবে না, কারণ তুমি তো অ্যাডমিশন শিক্ষার্থী, তুমি তো বিসিএস দিচ্ছ না। বিসিএস এ প্রচুর ডিপ লেভেল হয়, বিসিএস পরীক্ষায় এই লিটারেচার থেকে প্রচুর ডিপ থেকে প্রশ্ন আসে, এবং যারা বিসিএস দেয় ওদের আলাদা করে একটা বই কিনতে হয় লিটারেচারের জন্য। তোমার যদি কেউ সিনিয়র থেকে থাকে জিজ্ঞেস করবা বা দেখবা, লিটারেচারের জন্য আলাদা একটা বই কিনে, ঠিক আছে, কারণ সবই পড়তে হয়, ডিটেলস পড়তে হয়, তোমার তো ডিটেলস পড়তে হচ্ছে না। এই হচ্ছে বিষয়টা। তাহলে বি ইউনিটের প্যাসেজ থেকে বা সি ইউনিটে বলো, অন্যান্য যত ইউনিট আছে, প্যাসেজ থেকে প্রশ্ন আসলে কিন্তু তোমরা লাস্টে করার চেষ্টা করবা এই জিনিসটা বলার। দ্বিতীয় কথা হচ্ছে গ্রামারে আমি যা বলছি এগুলো থেকেই প্রশ্ন থাকবে, তোমরা যারা পড়ো নাই পড়ে নিবা, আর যারা পড়তেছো আবার রিভিশন দাও, ঠিক আছে। আর ভোকাবুলারি, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখে যাও, এই সময় লাস্ট মুহূর্তে কখনোই সিরিয়াল বাই পড়া কখনোই সম্ভব না। আর লিটারেচার থেকে যদি বলি, লিটারেচার বি ইউনিটে প্রশ্ন আসবে, সি ইউনিটে আসবে না, লিটারেচার থেকে সি ইউনিটে আসার সম্ভাবনা নাই। যদি আসে তাহলে হচ্ছে যে যিনি পরীক্ষক উনি হয়তো ভুলে গেছে যে এটা ব্যবসা অনুষদ, উনি হয়তো ভুলে গেছে, ভুলে যাবে, ঠিক আছে, যিনি পরীক্ষারা মানে পরীক্ষা প্রশ্ন তৈরি করবে। এটা শুধু বি ইউনিটের জন্য সিলেক্টেড লিটারেচার, কারণ এখানে সাহিত্য আছে, ডি ইউনিটের সাহিত্য নেই, ঠিক আছে। তো এই জিনিসটা আশা করছি ইংলিশ নিয়ে তোমাদের ভয় থাকলেও একটু আমার এই কথাগুলোর মাধ্যমে তোমরা একটু স্ট্রেসটা কমানোর চেষ্টা করবা। লাস্ট অফ অল তোমরা চেষ্টা করবে চান্স পাইতে হবে, ঠিক আছে। আর চেষ্টা করবে যে বাংলা এবং জিকের মধ্যে বা অন্যান্য সাবজেক্টের মধ্যে ভালো মার্কস পাওয়ার জন্য। ইংলিশের মধ্যে তুমি 20 পাইলে তোমার সুপার হিরো, তুমি যদি 20 পাও। আর আমাদের রিভিশন বেচ যারা আছো, এটা তো এখনো বলি, আগেও বলছি, সামনেও বলবো, যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে এই প্রশ্নগুলো থেকে অনেকটাই থাকবে। তোমরা কখনোই একটা মুহূর্তের জন্য ডিপ্রেশনে যাবে না, আর স্থির থাকার চেষ্টা করবা। পড়ার টেবিল ঝটপট করে এখানে ভাল লাগছে না ওইখানে যাই, ওইখানে ভালো লাগে ওইখানে যাই, পড়ার টেবিল দিয়ে এরকম এরকম ওঠানামা করিও না। ফিক্সড একটা জায়গা সুন্দর মতন থাকবা, পড়াশোনা করবা, দেখবা যে তুমি ভালো কিছু করতেছো, ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা, এখন আইকিউ নিয়ে কি আর বলবো, আইকিউ তোমাদের ম্যারাথন হবে আশা করি, আইকিউ দেওয়ার চেষ্টা করবো। আমাদের এই মাসে আমরা প্রাইভেট বেস যেগুলো যতগুলো ক্লাস প্রয়োজন, বা আমাদের এক্সাম বেসের রিভিশন ক্লাস আছে, আবার হচ্ছে পেড বেসে ক্লাস চলতেছে। জানুয়ারি থেকে তোমাদের ফ্রি ক্লাস থাকবে, এটা আমরা সবসময় করি এবং করবো এটা, কিন্তু ডিসেম্বর যে মাসটা আছে এটা প্রাইভেট বেসে সবকিছু কমপ্লিট করবো। ডিসেম্বরের মধ্যে সবকিছু কমপ্লিট করবো প্রাইভেট বেসের মধ্যে, সেটা যত বেস আছে আমাদের, ঠিক আছে, এই জিনিসটা। এবং আচ্ছা, আপনাকে জিকে কিছু বলার আছে? হ্যাঁ, জিকে সম্পর্কে কিছু বলেন। Okay. আমি একটু যদি জিকে সম্পর্কে একটু বলি, ভাইয়া দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মোটা একটা নাম্বার হচ্ছে জিকে তে। এই জিকে তে যেগুলো পড়বেন, আমি প্রায় বলি, যাতে শর্ট করে একটা কথা বলে দিই, শর্ট সময় যেগুলো পড়বেন, সাম্প্রতিক গুলো পড়বেন। সাম্প্রতিক সাম্প্রতিক কোনগুলো পড়বেন, যে সাম্প্রতিক এই যে বর্তমান সময় যেগুলো হচ্ছে এগুলো না, মানে আগে যেগুলো হয়ে গেছে। আপনি পড়বেন নোবেল পুরস্কার, কি পড়বেন, নোবেল পুরস্কার পড়বেন, হ্যাঁ, নোবেল পুরস্কার পুরস্কার পড়বেন। পাশাপাশি খেলাধুলা, এটা মাস্ট, মানে ফরজ, এটা ফরজ, এটা ফরজ হয়ে গেছে, বুঝছেন। খেলাধুলা, হ্যাঁ, খেলাধুলা পড়বেন, খেলাধুলা পড়বেন। সংস্থা পড়বেন, বিভিন্ন সংগঠন সংস্থা আছে না, এই সংস্থাগুলো পড়বেন। পাশাপাশি হচ্ছে বর্তমান যে যুদ্ধ বিগ্রহ আছে, যুদ্ধ বিগ্রহ এগুলো ভালো মতো শিখবেন। তাহলে নোবেল পুরস্কার, খেলাধুলা, সংস্থা, যুদ্ধ বিগ্রহ, বিগ্রহ, আর হচ্ছে জুলাই সনদ। আরেকটা কি, আরেকটা হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদ দেখবেন, জুলাই সনদ বলতেছি, যেগুলো বলতেছি বা জুলাই সনদ। পাশাপাশি পাশাপাশি হচ্ছে দিবস, কি ভাইয়া, দিবস, বর্তমান সময় যে দিবসগুলো
নতুন হয়েছে এই দিবসগুলো। আমি যে 5টা টপিক বলছি বা 6টা টপিক বলছি, এর বাইরে আপনি মানে আর তো প্রশ্ন পাবেন, কিন্তু এই 6টা টপিক থেকে আপনি প্রশ্ন পাবেন, এটা আমি আমি মানে মানে 1000% শিওর, 1000% শিওর এখানে টপিক থেকে প্রশ্ন পাবেন। কি বল সংস্থা বলছি, যুদ্ধ বিগ্রহ, খেলাধুলা পাঠ থেকে প্রশ্ন পাবেন, পাশাপাশি নোবেল পুরস্কার থেকে পাবেন, জুলাই সনদ থেকে পাবেন, এবং দিবস থেকে পাবেন, বিভিন্ন দিবস থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা প্রশ্ন পাবেন। এবং যদি আপনাকে আমাকে বলেন ভাই সাজেশন দেন, আমি কিন্তু অলরেডি আপনাকে বলে দিচ্ছি কোন কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এখন আসি, এগুলো তো সাম্প্রতিক গেল, এগুলো সাম্প্রতিক গেল। হ্যাঁ, সাম্প্রতিক গেল। সাম্প্রতিক যাওয়ার পরে এখন আপনি ঐতিহাসিক গুলো কি পাবেন? যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন ব্যাংক থেকে হয়তো 2টা কোশ্চেন থাকবে, বা 3টা কোশ্চেন থাকবে, বা 4টা কোশ্চেন থাকতে পারে, রিপিট হতে পারে, এরকম থাকতে পারে জিকের মধ্যে। ওকে, তারপরে আসি, তারপরে আপনার প্রশ্ন আসতে পারে যে প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ অথবা প্রাচীন রাজবংশ, প্রাচীন রাজবংশ, বুঝছেন? প্রাচীন রাজবংশ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। কি কি আসবে? যেমন মোগল আছে, কি আছে? মোগল আছে, হ্যাঁ, পাল আছে, পাল, গৌড়, গুপ্ত, সেন, হ্যাঁ, এইগুলো বংশ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এবং পরবর্তী ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, দাস বংশ, মামলুক বংশ, পানিপথের যুদ্ধ, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, হুমায়ুন, তারপর হচ্ছে শেরশাহ, আকবর, তারপর জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর, এই নামগুলো পরীক্ষা আসবে। ইসলাম খান, তারপর হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ, বাংলা শাসক যারা ছিলেন, ঢাকা কবে রাজধানী করা হয়েছে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এবং চট্টগ্রাম ভাষা আন্দোলন 1952 সালের যেই ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন কেন্দ্র করে যেগুলো হয়েছে ভাষার কেন্দ্রে যে গান, তারিখ, সাল, দিবস যেগুলো হয়েছে, এগুলো থেকে একটা প্রশ্ন আপনি পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলোতে পরীক্ষা প্রশ্ন পাবে। তাহলে মোটামুটি আপনাকে আমি কিন্তু অলরেডি আপনাকে বলে ফেলছি যে আসলে কোন থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, কোথেকে প্রশ্ন থাকতে পারে, আপনাকে কিন্তু আমি বলে ফেলছি ভাই। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছি আপনাদেরকে। হ্যাঁ, তাহলে প্রাচীন রাজবংশ কি ভাইয়া? প্রাচীন রাজবংশ, এগুলো আমার শেষ, এগুলো আমার কি, এগুলো আমার মোটামুটি বুঝাই ফেললাম। তো আপনি এগুলো ভালো মতো পড়বেন, দেখবেন আপনি মানে আপনি হচ্ছে 30 নাম্বার আপনি দেখবেন পরিচিত সবগুলো কোশ্চেন থেকে পরিচিত মধ্যে মানে বিএডের মধ্যে 30 নাম্বার আপনি হচ্ছে কি পাবেন, মনে হবে যে 30 নাম্বার আমি কোনো পাবো। আর বাকি 10 নাম্বার অর্থাৎ 40 নাম্বার যেটা থাকবে বিএডের মধ্যে, এই 10 নাম্বার হচ্ছে আপনি কি করবেন, দেখবেন এই কোন টপিক থেকে প্রশ্ন দিচ্ছে, যেগুলো আপনি শোনেন নাই কখনো, এরকম প্রশ্ন থাকবে আপনার কাছে। তবে যেগুলো পারবেন না সেগুলো স্কিপ করবেন। হ্যাঁ, যেগুলো পারবেন না সেগুলো স্কিপ করবেন, হ্যাঁ। ওকে, তাহলে কি বলছি? তাহলে আমি আপনাকে বলছি যে এখানে 10টা কোশ্চেন পাবেন, যেগুলো হচ্ছে আপনি অ্যান্সার করতে পারবেন না, পারলে ভুল যাবে। যদি পারেন তাহলে অ্যান্সার করবেন, না চাইলে অ্যান্সার করার দরকার নেই, কারণ ভুল হইতে পারে। তাহলে আশা করি আপনাকে কি কি পড়তে হবে আপনাকে বলে দিছি, কোন কোন টপিক পড়তে হবে গুরুত্ব সঙ্গে বলে দিলাম। এবং বলে দিচ্ছি যারা হচ্ছে লাস্ট মুহূর্তে আমাদের বেঁচে যারা পরীক্ষা দিয়েছিলেন, বুঝছেন, বেঁচে পরীক্ষা দিয়েছিলেন, আমরা হচ্ছে আপনাদের এই টি শার্ট, হুডিটা একটু নিয়ে আসেন, একটা হুডি। যারা পরীক্ষা দিয়েছিলেন আপনাদেরকে হুডি দিব, এবং হচ্ছে যারা ড্রিম বেস শিক্ষার্থী ছিলেন পরীক্ষা লাস্ট মুহূর্তে, এবার এই বছর সর্বশেষ পরীক্ষা। আমি বলি, তোমাদের পরীক্ষাটা যে নেওয়া হয়েছে, এই যে তারা হচ্ছে পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ, ফাইনাল মডেল টেস্ট যে পরীক্ষাগুলো দিচ্ছে, এগুলো আমরা কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে যিনি ফার্স্ট হবেন সে হচ্ছে হুডি পাবে। এবং সবগুলো আজকে আমরা নিয়ে চলে আসছি, সবগুলো এখানে হুডি দেখবো কি আমাদের পড়ায় আছে, ঠিক আছে? এখানে দেখতেই পাইতেছো, আমি নিজে একটা পরে আছি, শুভ ভাই একটা পরে আছে। এটা তোমাদেরকে অতি শীঘ্রই পাঠাই দিব। অলরেডি হচ্ছে আমাদের ফাইনাল মডেল চলতেছে এবং সবগুলো গ্রুপের মধ্যে আছে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে ফাইনাল মডেল টেস্টের যে তোমাদের প্রশ্ন ব্যাখ্যা, যে জিনিসটা, ওই ব্যাখ্যাটাকে আমরা সলভ ক্লাস দিচ্ছি। ওই সলভ ক্লাসের মধ্যে আমরা সবকিছু তোমাদের কি করে দিব, এবং অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে যে 1 থেকে 4 পর্যন্ত যে মডেল টেস্ট গুলা হয়েছে, ফাইনাল মডেল টেস্ট, ওগুলা কিন্তু সলভ ক্লাসটা তোমরা হচ্ছে আগামী শুক্রবারে পাবা, এবং সেটা ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং তোমাদের এইটা কোন জায়গা ছিল, ওই যে ইয়া দিলাম যেটা। আচ্ছা, আরেকটা জিনিস, পুরস্কার, এর আগে একটা পুরস্কারের ঘোষণার একটা আয়োজন করছিলাম, তো সময়ের স্বল্পতার কারণে এবং হচ্ছে এই যে ব্যস্ততা সময়ের কারণে দেখা গেছে অ্যাডমিশনের সময় এই আমরা ওই তখন হয় নাই। তো অলরেডি চলে আসছে, আমরা হচ্ছে সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? এই দেখো এখানে কার কার নাম আছে, এখানে কি আছে? সামিয়া আওয়াল, অনামিকা বিক্রা, আফসা খানম আছে, কাফিয়া তাবাসসুম, আরো সবগুলো আছে, এখানে সবগুলো আছে। এই কারণে নিয়ে আসেন তাহলেই হবে, পুরা কারণ নিয়ে আসেন। এখানে দেখো এই ছোট্ট আয়োজন গুলা, মনে হচ্ছে এটা মনে হচ্ছে তোমার কাছে যে খুব একটাই না, কিন্তু এই আয়োজনটা অনেকটা তোমাকে নিজের মনের ভিতরে একটা আশা জাগাবে
যে হচ্ছে আমাকে এখানে যাওয়া লাগবে আসলে। হুম। ঠিক আছে, মানে তোমার জিনিসটা উৎসাহ উদ্দীপনা দেওয়া, মানে যতটুকু সাপোর্টিভ হওয়ার জন্য, যতটুকু সাপোর্টিভ করলে তোমার মনটাকে এই সিউর জন্য একটা আকর্ষণ তৈরি করা যায়, প্লাস হচ্ছে তুমি যে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারো ততটুকুর জন্য চেষ্টা করা হয়েছে। এবং এই জায়গা থেকে এটা যারা পাইছো, মোটামুটি কতজন হবে এখানে? তো 30+। 30 তো অবশ্যই প্লাস হবে। সবাইকে আগামীকালকে ইনশাল্লাহ আমরা পাঠাই দিব, অতি শীঘ্র তোমাদের কাছে চলে যাবে। অনেকের কাছে নাম ঠিকানা নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমরা হোম ডেলিভারি করে দিব ইনশাল্লাহ। আর ইয়ার কথা আর কি বলবো, এই যে ওদের কাছে একটা মতামত চাই, একটু কষ্ট করে বলো তো হুডি কেমন হয়েছে? এটা তো জানাই হলো না আসলে, এখন কেমন হয়েছে এটা তো নিজে বুঝতেছি না আসলে, হ্যাঁ। এটা তো আসলে নিজে বুঝতেই পারতেছি না। একটু কষ্ট করে বলো তো প্রিয় ভাই বোন আমার যারা আছে, হুডি কেমন হয়েছে? হুডি কেমন হয়েছে? এখন হুডি তৈরি করছি আমরা অনেকগুলা, মানে টোটাল হচ্ছে ফাইনাল মোল টেস্ট হচ্ছে আমাদের 8 8 16 16 8 6 16 8 6 কত হলো? 22। ইউনিটের জন্য আলাদা, ডি ইউনিটের জন্য আলাদা। হ্যাঁ, বি ইউনিটে 8 জন, ডি ইউনিটে 8 জন, সি ইউনিটে হচ্ছে 6 জন, তাহলে এই যে 8 টোটাল 16 আর 6 হচ্ছে 22। হ্যাঁ, এবং হচ্ছে এই জিনিসগুলা, ঠিক আছে, টোটাল 22টা হুডি আমরা নিয়ে আসছি অলরেডি, এবং হুডি গুলো খুব ভালো লাগতেছে, মানে খুব গরম আছে, শীত বলতে কোনো কিছু বোঝা যাচ্ছে না, নিলে মানে যখন তুমি পরবা বুঝতে পারবা। তো এটা লাস্টেই বললাম, কথা শেষ। তো একটু কষ্ট করে বলো হুডি কেমন লাগছে, মানে হুডি যদিও পরো নাই, মেয়ে ছেলে সবাই একই নিতে পারবা, এবং হচ্ছে এখানে সবই আছে। আহ একটু কষ্ট করে বলো মানে হুডি দেখতে কেমন লাগতেছে, তোমাদের কাছ থেকে একটু মতামত তো নেওয়া উচিত। যারা ফার্স্ট জাস্ট হুম। ফাইনাল বলতেছে দেবে। আচ্ছা, এখানে হচ্ছে একের একদম একের, আচ্ছা অনেক সুন্দর। আচ্ছা, যারা এই যে কষ্ট করো, এখনো তো সময় আছে, এখনো পরীক্ষা, এই যে ফাইনাল মোড চলতেছে, আজকে পরীক্ষা মানে 5তম পরীক্ষার লিঙ্ক দেওয়া হয়েছে। তো 5তম পরীক্ষা আরো 3টা পরীক্ষা আছে। যারা অলরেডি ফার্স্ট মেরিটে আছো, রেজাল্ট প্রকাশ করার সময় যার নামটা প্রথম ছিল সে তো পেয়ে গেছো, আমরা তোমাকে নক দিব এবং হচ্ছে তোমার নাম ঠিকানা দিয়ে পাঠাই দিব। আজকে আমরা সবগুলো নিয়ে আসছি, এই জন্যই মাঝখানে তোমাদের নাম ঠিকানাটা নেওয়া হয় নাই, আজকে আমরা হাতে নিয়ে আসছি, এখন নাম ঠিকানা তোমার নিয়ে তারপর পাঠাই দিব, ঠিক আছে। এবং ওই যে ক্রেস্ট যেটা ছিল সেটা অলরেডি নাম ঠিকানা নেওয়া হয়েছে, ওগুলোও পাঠিয়ে দিব। তো লাস্ট মুহূর্তে রিভিশন বেস নিয়ে যদি বলি, এটা নিয়ে আমাদের অনেকটা স্বপ্ন, রিভিশন বেসে আমাদের সর্বোচ্চ দেওয়া যতগুলো পড়ানো হয়েছে সবগুলো একটা লাস্ট কামব্যাক। তোমরা যারা আছো আমাদের রিভিশন বেসে, যারা এত সততার মাধ্যমে বিশ্বস্ততার মধ্য দিয়ে যারা আসছো, আশা করি আল্লাহ তালা আমাদেরকেও হতাশ করবেন না এবং হচ্ছে তোমাদেরকে হতাশ করবেন না, কারণ তোমরা হতাশ হলে আমরা নিজেরাও হতাশ। এতটুকু বিশ্বাস তোমরা রাখতে পারো যে তোমরা যদি হতাশ হয়ে যাও আমরা নিজেরাও হতাশ, ঠিক আছে। তো সেই ওই জায়গা থেকে আল্লাহ তালা যেন এই তৌফিকটা দান করেন, যা পড়াচ্ছি যতটুকু পরিশ্রম দিয়ে তোমাদের পাশে আছে, এই পরিশ্রম গুলা যেন ধারাবাহিক ভাবে আল্লাহ তালা কবুল করেন। শুধু তোমাদের পরিশ্রম, আমাদের পরিশ্রমটা কবুল করলেই মূলত তোমাদের পরিশ্রমটা কবুল, ঠিক আছে। তো আল্লাহ তালা যেন ভালো একটা রেজাল্ট প্রত্যাশা করছি, আল্লাহ তালা সেই তৌফিক সবাইকে দান করুক। আমরা মন থেকে চাই যে তোমাদের চান্স হোক এবং তোমরা যেখানে ইচ্ছা সেখানেই পড়ো, কোনো সমস্যা নাই। এন্ড অফ দ্য ডে আমরা এটাই বলতে চাই যে হচ্ছে যে অবশ্যই ছবিতে যেন আসতে পারো, এবং চান্স পাইলে অবশ্যই বলবা, অবশ্যই বলবো, তোমার সাথে দেখা হবে, ক্যাম্পাসে দেখা হবে। এবং চান্স পাওয়ার পরে তো দুইটা জিনিস আছে আমাদের, চান্স পাওয়ার পরে দুইটা জিনিস বলতে, একটা জিনিস হচ্ছে যে তুমি আমাদের কাছ থেকে একটা মানে বড় লেভেলের একটা কিছু, একটা গিফট হ্যাম্পার তুমি পাবা। আর দ্বিতীয় হচ্ছে রবিবারটিতে তুমি আসতে পারবা, এবং শুধু সিলেক্টেড কাউকে বলছি না, সবাইকে বলছি, তোমরা সবাই যদি চান্স পাও, এখানে যারা লাইভে আছো সবাই যদি চান্স পাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তাহলে এই ক্যাম্পাসের মধ্যে একটা আয়োজন তো অবশ্যই হবে চড়ুইবাতে, যেটা বলছি। এবং এই যে ফাইনাল যে বেসটা এখন আছে, এই বেসের ক্ষেত্রে তোমাদেরকে নিয়ে যা ইয়ে হয়েছে সবগুলা নিয়ে আমরা হচ্ছে ওখানে কি করবো, একটা চড়ুইবাতে আয়োজন করব। সেই টপিকটা টুকু যদি আল্লাহ তালা যেন দান করেন, এটা আমরা দোয়া করি, তোমরা দোয়া করিও, বাসায় পরিশ্রম করো, পড়াশোনা করো, আমাদের জন্য দোয়া করি যেন হচ্ছে এইভাবে করে যতটুকু পারতেছি, যতটুকু পারা যাচ্ছে তোমাদের পাশে থাকতে পারি, ঠিক আছে। আমাদের জন্য অবশ্যই দোয়া করিও। আর এটাই বলবো, আহ যা দেওয়ার মতো একটা ইয়ে আছে সবই তোমাদেরকে দেওয়া হয়েছে, এর আগে অনেকগুলো ক্রেস্ট আমরা দিছি, আবার হচ্ছে আরো অনেক কিছু দেওয়া হয়েছে। এখন লাস্ট অফ অল শীতের সময়, তো ভাবলাম যে হুডি দিব, হুডি, কারণ শীত চলে আসছে, এখন শীত চলতেছে। এই হুডিটা অনেক মাশাআল্লাহ, আমি নিজে পরে দেখছি, ভালো লাগতেছে, সত্যি কথা, এটা এমন বলতেছি না, সত্যি কথা, খুবই ভালো লাগতেছে। এবং হচ্ছে পরেও তুমি আরাম পাবা, যে শীতের যে একটা ভাইব, এই জিনিসটা পড়লে তুমি বুঝতে পারবা যে আসলে এটা ঠিকঠাক আছে। শুভকামনা থাকবে, যতটুকু চেষ্টা ছিল, চেষ্টার কোনো ঘাটতি রাখি নাই, তবু মানুষের ত্রুটি শেষ থাকে না। তো ওই দিক থেকেই দেখা গেছে যে চেষ্টা করছে, তোমরা দোয়া করবা। আর লাস্টে একটু তোমাদের অনেকটা প্রশ্ন যদি থাকে একটু দেখার চেষ্টা করি, চান্স পাইলে কি খাবো একসাথে ইনশাল্লাহ।
চা খাবো একসাথে অবশ্যই। সোহানা শরীফ, আমিন, আমাদের সাথে অনেকে আছো ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা, তোমাদের প্রত্যেকটা কথাবার্তা আমাদেরকে আরো অনেক এনার্জি দেয়, অনেক অনেক সাহস দেয়, অনেক শক্তি দেয় তোমাদের প্রত্যেকটা কথা। হ্যাঁ, সাহস দেয় অবশ্যই। বাংলা ইংলিশের জন্য কোন বইটা পড়বো? যে কোনো বই পড়তে পারো। এখন এই মুহূর্তে কোন বই পড়বা সিলেক্টেড করতে গেলে তোমার সময় চলে যাবে। যে কোনো বই পড়ো, সেটা শেষ করো, প্রিভিয়াস কোশ্চেন শেষ করো, ঠিক আছে? আহ ওকে। আর অ্যাডমিট কার্ড যারা প্রবলেম হইতেছে হয়তো, এটা এগুলো নিয়ে এত প্যারা নিও না তোমরা। অ্যাডমিট কার্ড আজকে থেকে শুরু হয়েছে, আজকে তোমরা তুলে ফেলবা। একটু সময় দাও, এত তাড়াহুড়া তো কিছু নাই। আরো সময় তো আছে, এর মাঝখানে তুলে ফেলবো আর কি, যদি নেটওয়ার্কের বা ওয়েবসাইটের প্রবলেম থাকতেই পারে, ইনশাল্লাহ। তো ঠিক আছে প্রিয় ভাই বোন, আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা হয়তোবা অনেকেই কমেন্টও করছিলা বিভিন্ন প্রশ্নের জন্য, হয়তোবা সেটা এখন নাই, দেখতেও পারতেছি না, এটার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী। যে হচ্ছে কমেন্টটা দেখা যায় নাই, বা কেউ যদি কোনো কোশ্চেন আমাদের করে থাকো, কোনো একটা বিষয় জানার থাকে, সেটা আমাদেরকে মেসেজ করে বলতে পারো পেজের মধ্যে। যদি কারো কোশ্চেন স্কিপ করে থাকি, কারণ সবসময় কথা বলেই গেলাম, তেমন একটা কোশ্চেনে আনসার দেওয়ার একটা সময় হইলো না। সবসময় আমি তুমি সবাই দুজনই বলে গেলাম। তো সেই জন্য আগে থেকে তোমাদেরকে বলে নিচ্ছি, মন খারাপ করিও না যদি কারো কোশ্চেন স্কিপ করে থাকি। এমনিতেও কোনো কিছু থাকলে আমাদেরকে একটু জিজ্ঞেস করি, ঠিক আছে? আর এতক্ষণ সময়টুকু থাকার জন্য প্রত্যেককেই মন থেকে অনেক দোয়া, এবং এটা চাই যে এই কষ্টগুলা যেন সার্থক হয়, এবং এই কষ্টগুলাকেই যেন তুমি হচ্ছে ছবিতে আসতে পারো, ঠিক আছে? প্রত্যেকের ড্রিম থাকে, এবং এই ড্রিমটা হচ্ছে স্টুডেন্ট লাইফের একটা ভার্সিটির একটা ড্রিম। এই ড্রিমটা পূরণ হোক, এবং চান্স পেয়ে তুমি আরো মানুষকে, তোমাকে, সবাইকে আলোকিত করো, সেই প্রত্যাশা সবার প্রতি রইলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী কোনো লাইভ সেশনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।